বাংলাদেশের সবচেয়ে সিনিয়র 3 জন আইনজীবীর মধ্যে তিনি একজন। তার এই দীর্ঘ ক্যারিয়ারে ছিলেন অ্যাটর্নি জেনারেল, ছিলেন স্মরণীয় ঐতিহাসিক অসংখ্য মামলার অ্যামিকাস কিউরিও। রফিকুল হকের জন্ম দক্ষিণ কলকাতার চেতলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। শৈশব কৈশোর কেটেছে কলকাতায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বড় ভাই তার শিক্ষক ছিলেন। পড়েছেন কলকাতা ইসলামিয়া কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে, পরে লন্ডন। আইন পেশাও শুরু করেছেন কলকাতা হাইকোর্টে। রফিকুল হক ছাত্র জীবনে রাজনীতি করেছেন সে কথাটি কখনো বলতে চান না তিনি। যুব কংগ্রেসের কলকাতা নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ইন্দিরা গান্ধী তখন ভারত যুব কংগ্রেসের সভাপতি। বললেন, ছাত্র জীবন শেষ হবার পর স্বাভাবিকভাবেই শেষ হয় তার রাজনীতির জীবন। আমার জন্ম কলকাতায়, যেটা এখন সাউথ ক্যালকাটা বলে, চেতলা বলে জায়গাটার নাম, এবং লেখাপড়া চেতলা হাই স্কুলে। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলির সবাই ওই স্কুল থেকেই বেশিরভাগ পড়াশোনা করেছে। কিন্তু আমার ছোটোবেলায় মা মারা যায় 1949-এ। মা মারা যাওয়ার পর তখন কলকাতা থাকা অসুবিধা হয়, বোর্ডিং স্কুল খুঁজছিলাম। তখন হাওড়া জেলা স্কুল বলে একটা বোর্ডিং স্কুলে চলে যাই, যার পাশে হচ্ছে আপনাদের ডক্টর শহীদুল্লাহর বাড়ি। এবং শহীদুল্লাহর বড় ভাই ছিলেন আমার হেডমাস্টার ফর 1 ইয়ার। শহীদুল্লাহ সাহেবের ঠিক পাশের গ্রামে আমাদের এই স্কুল ছিল। তারপরে পড়াশোনা করেছি ইসলামিয়া কলেজের ইন্টারমিডিয়েট, যেটা রফি আহমেদ কিদওয়ায় নাম বদলে গিয়েছিল। ওখান থেকেই গ্র্যাজুয়েশন। ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে MA LLB করেছি। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থাকার সময় আমি এমনি পলিটিক্স করি না, কিন্তু ইউনিভার্সিটিতে আমি সবসময় আই ওয়াজ সেক্রেটারি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। প্রথম বছরে খুব কন্টেস্ট করলো আমার সঙ্গে সবাই, কারণ আমরা মাত্র 3 জন মুসলমান ছিলাম। তো বললো ও কী করে, কিন্তু যখন আমাকে পারলো না, পরের বছর আবার যখন আমি কন্টেস্ট করলাম সেক্রেটারি পোস্টে, তখন সবাই আমার এগেনস্টে, যে ওকে হারাতেই হবে। 7 দিন আগে ওরা বললো না, হারানো সম্ভব না, তারা উইথড্র করে নিল। সো আই ওয়াজ ইলেক্টেড আনকন্টেস্টেড। আরও একটা জিনিস আছে যেটা বলবো কি বলবো না ভাবছি। আমি ওয়েস্ট বেঙ্গল যুব কংগ্রেসে একটা কর্তা ব্যক্তি ছিলাম, এবং সেই সময় আমার প্রেসিডেন্ট ছিল কিন্তু ইন্দিরা গান্ধী। Indira Gandhi was president of Yuva Congress at the relevant time in Delhi. So I had the opportunity, সেই সেন্সে ইন্দিরা গান্ধীর সঙ্গেও আমি কাজ করার সুযোগ পেয়েছি, এবং নেহেরু বা আদার্স এদের সঙ্গে, হুমায়ুন কবির, সেগুলো আর নাইবা বললাম, কারণ আমি পলিটিক্স করি না, এই সম্বন্ধে কিছু বলতে চাই না। তারপরে ল পাস করলাম। জয়গোপাল ঘোষ বলে আমার সিনিয়র ছিলেন, তিনি আমাকে সত্যিই পুত্র স্নেহে দেখতেন, কারণ তার ছেলে ছিল না, মেয়ে ছিল। সে মেয়েও এখন রিটায়ার করেছে, ইউনিভার্সিটি প্রফেসর ছিল, তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। তারপরে ব্যারিস্ট্রি পড়তে গেলাম। তার আগে আমি কিন্তু অ্যাডভোকেট হয়ে গেলাম। আমাদের সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2 বছর ট্রেনিং এবং ক্লাস নিত। তারপর পাস করার পরে, ভাইভা দেওয়ার পরে অ্যাডভোকেট হয়ে 29 ফেব্রুয়ারি কিছুদিন ওখানে প্র্যাকটিস করার পর আমি বিলেতে গেলাম, এবং তারপরে খুব কম সময়ের মধ্যে আমি ব্যারিস্ট্রি পাস করে, তখন মিনিমাম 3 বছর থাকতে হতো, তা 3 বছর অনেক আগে পাস করে গিয়েছি, এবং পাস করেছি উইথ অনার্স। তখনকার দিনে অনার্স পাওয়া হয়েছে ভেরি রেয়ার থিং। তারপর আমি বললাম আমি দেশে ফিরে যাব, ওরা বললো না, 3 বছর তো থাকতে হবে। তখন আমি কিছুটা হোয়াইট লাই বললাম, আমার বউ আছে, ছেলে আছে, বাচ্চা আছে, এই বলে একটা পারমিশন নিয়ে আমি দেশে চলে আসলাম ডিসেম্বর 1962। ব্যারিস্টার হক আইন পেশা শুরু করেছিলেন কলকাতা হাইকোর্টে। 48 বছরের দীর্ঘ ক্যারিয়ারে নিজে যেমন করেছেন অনেক গুরুত্বপূর্ণ মামলা, তেমনি অনেক ঐতিহাসিক মামলা নিষ্পত্তির ক্ষেত্রে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আমার সিনিয়র ছিল আসরারুল হোসেন, খুব নাম করা, উনি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন পাকিস্তান সময়, অ্যাডভোকেট জেনারেল ছিলেন। ওর ছেলে হচ্ছে আজমলুল হোসেন, QC এখন যে, তার সঙ্গেও ছিলাম। তো উনি চলে গেলেন, রান আপ কচ নিয়ে একটা আরবিট্রেশন হলো ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানে, জেনেভায়। তো হি ওয়াজ ওয়ান অফ দ্য কাউন্সিল উইথ মঞ্জুর কাদের। মঞ্জুর কাদের মানে দি দেন ফরেন মিনিস্টার অ্যান্ড ওয়ান্স চিফ জাস্টিস অফ পাকিস্তান। তো উনি বহুদিন বাইরে থাকলেন,
সেই সময় আস্তে আস্তে আমার প্র্যাকটিস, সময় টাইম চাই, টাইম দেয় না, তখন মক্কেলে বলে না আপনিই করেন, দিস ইজ হাউ আই কেম ইন টু পিকচার, দিস ইজ অ্যান অপরচুনিটি। তারপরে ব্রহি সাহেবের কাছে আমার অনেক কন্ট্রিবিউশন। ব্রহি সাহেব ইনসিডেন্টালি ওনার সঙ্গে আমার পরিচয় হয়, অ্যান্ড হি ওয়াজ আন্ডার ইমপ্রেশন আমি খুব বড় লয়ার, খুব বড় হব। সে আমাকে যত কেসে সব জুনিয়র রাখলো, এমনকি করাচিতে কেস হলে আমাকে নিয়ে যায়, বড় বড় হোটেলে রাখে, থাকে। তার ধারণা আমি খুব ভালো ইনকাম ট্যাক্স করি, কনস্টিটিউশন ল বুঝি, এটা কপাল, ভাগ্য। আর সত্যি কথা বলতে উনি যে প্রথম কেসে আমাকে করাচিতে নিয়ে গেলেন, সেখানে যে টাকা দিলেন, তখনকার আমলে আনথিঙ্কেবল যে টাকা আমাকে দিয়ে, সেই টাকা দিয়েই কিন্তু বাড়ি আমি শুরু করি। আমি জীবনে এক পয়সা ধার নেইনি কখনো, ওই তার টাকা দিয়ে। তারপর আস্তে 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 আস্তে, তবে অনেক সময় তো ঝড়ে মানে তার এর কৃতিত্ব হয়। তা আমিও ইনসিডেন্টালি কয়েকটা বড় বড় কেসে অ্যাপিয়ার করতে নাম হয়ে গেল, আস্তে আস্তে চলছে। তারপরে আর যদি আমাদের হাইকোর্টে অ্যাপেলেট ডিভিশনে বলেন বা হাইকোর্টে বলেন, ম্যাক্সিমাম অ্যামিকাস কিউরি আমার চেয়ে বেশি কোনো লয়ার আমার তো মনে হয় কেউ করে নাই। মেনি কেসেস আমি অ্যামিকাস কিউরি, কোর্ট থেকে আমাকে অ্যাপয়েন্ট করেছে, আমি করেছি। ফার্স্ট রেফারেন্স কেস যদি হয় আর্টিকেল 106-এ, ওই যে হাসিনা যখন অ্যাবসেন্ট ছিল কন্টিনিউয়াস পার্লামেন্টে, ওয়েদার শি হ্যাজ সিজ টু বি মেম্বার অর নট, সেখানেও আমিও অ্যামিকাস কিউরি ছিলাম, অনেকেই ছিলেন। আপনার যদি আফজাল সাহেবের জাজমেন্ট, চিফ জাস্টিস, তাতে দেখবেন সবার বলার পরে আমি কি বলেছি সেটা হুবহু কোট করে দিয়েছে, দিয়ে দেন সুপ্রিম কোর্ট অ্যাডভাইস অন দ্য বেসিস অফ মাই সাবমিশন, মেনলি অন মাই সাবমিশন। একটাই হয়েছে, আজ পর্যন্ত হয় না। তারপরে বহু বড় বড় কেস হয়েছে ইনডেমনিটি কেস নিয়ে, যে শেখের বিচার হবে কি না হবে। কতক লয়ার বললেন, সিনিয়র লয়ার, যে কনস্টিটিউশন অ্যামেন্ড না করলে হবে না। আমি বললাম না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দরকার নেই, সিম্পল অ্যামেন্ডমেন্টে ল রিপিল করে দিলে হবে। তো ফাইনালি শেখ হাসিনা এবং তার দল রাজি হলো এবং সিম্পল অ্যামেন্ডমেন্টে রিপিল করে দিল। সেই রিপিলটা চ্যালেঞ্জ হলো হাইকোর্টে, আবার আমাকে অ্যামিকাস কিউরি ডাকলো, আমি আর্গুমেন্ট করলাম, অ্যান্ড আমি বললাম যে রিপিল ওয়াজ কারেক্ট, ইট ইজ। এবং ইফ আই রিমেম্বার, আমি আরও আর্গুমেন্ট করেছিলাম এম হকের জাজমেন্ট, যে এই ধরনের ইনডেমনিটি আন্ডার আবার কনস্টিটিউশন করা যায় না। সো ওয়েদার ইট ইজ রিপিল অর নট, ইট ইজ ভয়েড অ্যাব ইনিশিও। তার এগেন্সে সুপ্রিম কোর্ট গেল, সুপ্রিম কোর্টে আফেল্ড হলো, তারপরে শেখের এই বিচার শুরু হলো। সবাই বলে একদিন বিচার হয়নি কেন? একদিন বিচার না হওয়ার কারণ হচ্ছে দ্যাট ইনডেমনিটি ল, ইনডেমনিটি ল শেষ হওয়ার পরে তখন বিচার শুরু হলো। অ্যান্ড ইনসিডেন্টলি এখন যে বিচার করছে যে প্রিজাইডিং জাজ, হি ওয়াজ মাই জুনিয়র ফর মেনি ইয়ার্স, তাফাজুল ইসলাম, জাস্টিস তাফাজুল ইসলাম, হি ওয়াজ মাই জুনিয়র ফর মেনি ইয়ার্স। তো সেই এখন ইনসিডেন্টালি প্রিজাইডিং ওভার দ্যাট কেস। আমরা জানি যে ব্যারিস্টার হক দেশের দুই সাবেক প্রধানমন্ত্রীর প্রধান আইনজীবী। রাজনীতির ক্ষেত্রে ভিন্ন মেরুর এই দুই নেত্রীকে একই সাথে আইনি সেবা দেওয়া কিভাবে সম্ভব? প্রশ্নের জবাবে তিনি টেনে আনলেন কর্তব্যের কথা। অ্যারেস্ট হওয়ার আগে বোধহয় 12টা বাজে 10টা ফোন করে প্রথমে বলছে আমি খালেদা বলছি। তো আমি সত্যি করে আমি বুঝতে পারিনি, আমি কে বলছেন? আমি তোমার ছেলের নাম করে বলে আমি ওর মা বলছি। তখন আমি ইমিডিয়েটলি রিয়েলাইজ, হ্যাঁ বলেন ম্যাডাম। তা বলে এরকম আমার তো মনে হচ্ছে অ্যারেস্ট করবে, তা আপনি একটু দেখবেন আমাকে। আর তো আমি দেখি না কেউ আমাকে হেল্প করবে। আমি কথা দিলাম আমি নিশ্চয়ই দেখব, সেই নিয়ে অব্লিগেশনে আছে। হাসিনারটা তো এমনি এসেছিলো, তার দুজনের প্রতি আমার অব্লিগেশন, ওদের প্রতি অব্লিগেশন নেই, কিন্তু একজনের বাপের প্রতি অব্লিগেশন আছে, একজনের হাজব্যান্ডের প্রতি অব্লিগেশন আছে। তারপরে উনি ওনার ছেলের বউদের পাঠালেন আমার কাছে পরে, যে তোমরা গিয়ে ধরো যে তোমাদের, আমি বলছি ওনার কেস করবো কিন্তু ছেলেদের কেস করবো না। তখন বৌমাদের পাঠালো। তা বৌমারা রাত্রেবেলা অনেক রাতে এসে খুব কান্নাকাটি বলে যে এরকম শাশুড়ি বলেছে যে আমাদের কেসগুলো একটু আপনি করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তো দুই ছেলের কেসও করে দিয়েছি। আর তাছাড়া আমি লয়ার, আমার কাছে ধরুন একটা ডাক্তারের কাছে, সে আওয়ামী লীগ হোক, জামাত হোক, আর মুসলিম লীগ হোক, আর বিএনপি হোক, ডাক্তার কি বলবে ওকে দেখবো না? বিএনপি ওকে কি দেখবো না জামাত বলে? আমিও তো লয়ার, আমি টেকনিক্যাল ম্যান। লয়ার বিপদে পড়েছে, এসছি, আমি করছি। এতে তো আমি কোনো, সবাই এই প্রশ্নটা করে কিন্তু আমি কোনো জাস্টিফিকেশন পাই না। যদি আমি রোকনদের মতন, আমিরুল ইসলামের মতন, কামালের মতন পলিটিক্স করতাম তাহলে হতো। তা আমি তো পলিটিক্স করি না কখনো, আমি এই দেশে তো কখনো পলিটিক্স করিনি, নেভার।
যা করেছি ছাত্র অবস্থায় কলকাতায় করেছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে করেছি। ক্যালকাটা ইউনিভার্সিটি শেষ, আমার পলিটিক্সও শেষ। আইন পেশায় 4 যুগ পার করেছেন এই স্বনামধন্য ব্যারিস্টার। তার অনেক ছাত্রই এখন বিচারপতি, মন্ত্রীও হয়েছেন অনেকে। তার খ্যাতিমান জুনিয়রদের সম্পর্কে জানতে চাইলে কিছুটা ম্রিয়মান হয়ে পড়েন, কিন্তু হতাশ নন তিনি। জুডিশিয়ারি অবস্থা থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছে মনে। জুডিশিয়ারি যে যাই বলুক, যত সেপারেশন হোক, যা হোক, আমার কাছে যেন মনে হচ্ছে ডিটোরিয়েটিং ডে বাই ডে। এবং এর উপর নির্ভর করে যে হেড অফ দ্য জুডিশিয়ারি, তাদের কিভাবে তারা চিন্তাধারা করে, কিভাবে তারা দেশকে চালাচ্ছে, কিভাবে তারা গাইড করছে। কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগছে যে কবে এটা আবার উঠবে, আমার খুব ডাউটফুল। আমরা এত বড় বড় জাজ দেখে এসেছি, এখন তাদের সঙ্গে কম্পেয়ার করলে আমাদের কাছে খুব খুব দুঃখ পাই। কিন্তু হতে পারে দেশের এখন স্ট্যান্ডার্ডই ওই রকম হয়ে গিয়েছে, সেই হিসেবে মেনে নেওয়া ভালো। সেই জন্য আমি সেদিন বললাম না যে আমি আর প্র্যাকটিস করবো না, এই পেন্ডিং কেসগুলো হয়ে গেলে। আর তাছাড়া 48 ইয়ার্স প্র্যাকটিস করছি, পেন্ডিং কেসগুলো করতে গেলে আরও 2 বছর যাবে। তো 50 ইয়ার্সের বেশি মানুষ কী কাজ করবে বলেন? তবে ভালো ভালো লয়ার আছে আমার, অনেকগুলো জুনিয়র আমার, আর অনেকগুলো জুনিয়র তো সব ফেমাস জুনিয়র। ঠাট্টা করে 3 জন জুনিয়র আমার একসঙ্গে প্রায় 10-12 বছর একসঙ্গে ছিল। তো 3 জন জুনিয়রের 3টে চেকার্ড ক্যারিয়ার। একজন বললাম তফাজ্জল ইসলাম, প্রিজাইড করছে। একজন আমিনুল হক, তার 33.5 বছর জেল হয়ে গেছে। আর একজন ফজল হক, অ্যাবাউট টু এন্টার জেল। তো তবে আমার বহু, এই যে আমার নাতনি এসে গেছে, এদিকে আসো। কী হবি বল, কী হবে জিজ্ঞেস কর, কী হবে তুমি? দাঁত দেখা যাচ্ছে, বন্ধ করো, মুখ বন্ধ করে, কী হবে জিজ্ঞেস করছে বলো। উনি কি ফ্যাশন ডিজাইনার হবেন, উনি লয়ারও হবেন না, ওনার দাদির মতন ডাক্তারও হবেন না, মা বাপের মতন লয়ারও হবেন না, উনি ফ্যাশন ডিজাইনার হবে। দেখা যাক কী হয়। দর্শক, আইন পেশার শত ব্যস্ততার মাঝেও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে তিনি কিন্তু দারুণ সজাগ। নিত্য করে চলছেন পরোপকার। অনেক বড় বড় হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি সরাসরি জড়িত। আমি আমার ক্লার্ক থেকে প্রায় 7 জনকে অ্যাডভোকেট করেছি। আমার ক্লার্ক ছিল, আমার বাড়িতে চা দিত, তাদেরকে অফিসের ব্যাংকার করেছি। 3 জন ভালো ভালো পজিশনে আছে, আর একজন তো খুবই ভালো পজিশনে আছে। কিন্তু যে একজন বলছি ভালো পজিশনে আছে, যে আমার একজন ছোটোবেলা থেকে আছে, সে আজকে ফরেন ব্যাংকের সিনিয়র ম্যানেজার। সে মাইনে পায়, প্রচুর টাকা মাইনে পায়, কিন্তু আমাকে ছেড়ে যায় না। আর এখন আর একটা ছেলে আছে মানুষ করাচ্ছে, ওগুলো তো বড় হয়ে গেছে। ছোট একটা আছে, খুব ব্রিলিয়েন্ট ছেলে, ওকে পড়াই, খুব ভালো ছেলে, দেখি তাকে কি করতে পারি। অনেক অনেক করেছি। আর ওই চন্দ্রায় যেখানে বলছি, সমস্ত ছেলেদের বলাই আছে যারা ইউনিভার্সিটিতে বা কলেজে ঢুকতে পারবে, খরচা সব আমাদের একটা পার্সোনাল ট্রাস্ট আছে। সেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বেশি দেয় না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য সাবজেক্টে অ্যাজ অন টুডে 45টা ছেলেকে পড়াচ্ছি ফর লাস্ট মোর দ্যান 25 ইয়ার্স। এখন একটু কমে গেছে, তার কারণ ইন্টারেস্ট একটু কমে যাওয়ায় লাভটা কমে গিয়েছে, মানে প্রফিটটা, তবুও চলছে। আর আমার ব্যক্তিগত, আমার ওয়াইফের ব্যক্তিগত চন্দ্রায় সব ছেলে মেয়েদের প্রত্যেকে, চন্দ্রায় আমার এরিয়ায় কোনো একটা বেকার নেই, নট এ সিঙ্গেল, প্রত্যেকে প্রোভাইড করেছি, ব্যবসা করে দিয়েছি, কিংবা আশেপাশে সব বেক্সিমকোর সব কোম্পানি সব ঢুকিয়ে দিয়েছি প্রত্যেককে। আর যত বাচ্চা মেয়েরা আছে পড়াশোনা করছে, তাদেরকে পড়াচ্ছি, প্রত্যেককে পড়াচ্ছি। কয়েকটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ফুল ইঞ্জিনিয়ার না, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, গরিব মানুষের ছেলে, তাদেরকে চাকরিও দিয়েছি, সব করেছি। দেশের আইন ও রাজনৈতিক অঙ্গনের অনেক ঘটনার সাক্ষী এই অভিজ্ঞ আইনজীবী। বঙ্গবন্ধু মানুষ হিসেবে এত বড় দিল ছিল, মুশকিল হয়েছিল যে এত কাউকে কোনো খারাপ ভাবতে পারতেন না। যেমন আমার মনে আছে, আজকে ধরুন আমরা যারা কোলাবোরেটর, তাদের এগেনস্টে বলছি না, ওদেরকে ভোটার লিস্ট হবে না, কিন্তু বঙ্গবন্ধু এসে কী করলেন, সবাইকে ডাইরেক্টলি মাফ করলেন, আর ইনডাইরেক্টলি ডেকে ডেকে বললেন একজনকে, এই তুমি অমুককে দেখবে, হ্যাঁ ওকে জেলে ঢুকিয়েছি, কিন্তু ওর সংসার যেন চলে, আর ওকে ঠিক জিনিসপত্র পাঠিও। মানে জেলে নিজেই ঢোকাচ্ছে, নিজেই আবার আরেকজনকে ডেকে বলছে দেখবে, লুক আপটা করবে, খবরদার যেন কিছু। তবে ক্ষমা করা মহৎ
জিয়াউর রহমান ধরেন, উনি ক্ষমা করেন না। ভেঞ্জেন্সটা ভালো না। এই যে বর্তমান গভর্নমেন্ট করছে, খুব ভালো কাজ করছে। কারাপশনের এগেনস্টে আপনি আমি সবাই আমরা কারাপশনের এগেনস্টে, কিন্তু এতে ঢোল পেটাবার কিছু নেই। উইথ ভেঞ্জেন্স কারাপশন কাউকে বার করা, দের ইজ নো, কী বলবো, কোনো সাহসিকতা প্রশ্ন বা এটা গর্বের কিছু না। যারা অন্যায় করেছে আইনের কাছে এনে তাদেরকে বিচার করেন, সবাই খুশি হবে, কিন্তু বিচারের নামে প্রহসন করবেন না। 1972 থেকে যত বড় বড় আইন হয়েছে, মানে সিগনিফিক্যান্ট ল, ইম্পর্ট্যান্ট ল, কমার্শিয়াল ল, ব্যাংকিং ল, সব কিছু দিয়ে আমি পার্টি। এই যে ব্যাংক ন্যাশনালাইজেশন হলো পিও 27, এটা সম্পূর্ণ আমার ড্রাফট করা, A to Z আমার ড্রাফট করা। 26 তারিখে শেখ সাহেব যেটা অ্যানাউন্স করবেন, এটা কাউকে বলা হয়নি, এটা লুকিয়ে, কারণ ব্যাংক ন্যাশনালাইজেশন হবে এটা জানাজানি হলে তো বুঝতে পারছেন ব্যাংক সব শেষ হয়ে যাবে। 3 দিন আগে নুরুল মতিন সাহেব, ডেপুটি গভর্নর, উনি আমার কাছ থেকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে 26 তারিখে শেখ সাহেব অ্যানাউন্স করে দিলেন। ওই আমার লয় একটা লাইনও চেঞ্জ করলো না, শুধু শেখ সাহেব বঙ্গবন্ধু বলেছিলেন যে তুমি ব্যাংকের নামগুলো আমার জন্য ফাঁকা রেখো। এই যে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, উত্তরা, পূবালী, এগুলো ওর নাম দেওয়া, এগুলো কিন্তু আমার নাম, আমার শুধু ব্ল্যাঙ্ক রেখেছিলাম। তারপরে আসেন ধরেন পিও 27, ইন্ডাস্ট্রি ন্যাশনালাইজেশন। এখানে ড্রাফট হলো, মনিম সাহেব তখন সেক্রেটারি, জাস্টিস মনিম তখন সেক্রেটারি, নাসিম আজিম 2 ভাই আছে, নাসিম সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি। ড্রাফট হওয়ার পরে কামাল সাহেব এবং ইশতিয়াক সাহেব একরকম বললেন যে এই রকম ন্যাশনালাইজেশন হওয়া উচিত, আমি এগ্রি করলাম না। এবং শেখ সাহেব ডাকলো, ডেকে বললো তুমি কথা বলছো কেন? আমি বলছি আপনি এই সমস্ত জমিদারি বন্ধ করার জন্য ন্যাশনালাইজেশন করছেন, আর যদি একটা কর্পোরেশন করে তার হাতে সমস্ত কোম্পানি দিয়ে দেন, সে তো সবচেয়ে বড় জমিদার হবে, সেটা আপনাকেও বিক্রি করে খাবে। দেন হি রিয়েলাইজ, তখন ওই ন্যাশনালাইজেশন পিও 27-এ আমি 2টো ক্লজ ঢুকিয়ে দিলাম যে কোম্পানি সব থাকবে, কোম্পানি রান করবে, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট শেয়ার হোল্ডার, অনলি গভর্নমেন্ট ইজ শেয়ার হোল্ডার। তো সেইটা ঢুকিয়ে দিয়েছে, সেই করে ন্যাশনালাইজেশন। আর যখন ডিন্যাশনালাইজেশন শুরু করলেন জিয়াউর রহমান সাহেব এসে, উনি তখন আমাকে ডাকলেন, ডেকে বললেন যে আমার খুব দরকার, আমি এই ব্যুরোক্রেটসদের সম্পূর্ণ ভরসা করতে পারছি না। তখন আমি বললাম যে দেখেন, অন প্রিন্সিপাল আই এম এগেনস্ট মার্শাল ল। বলার সঙ্গে সঙ্গে আপনারা দেখেন না, উনি সবসময় মাথা নিচু করে কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে মাথা নিচু কী বললেন, হ্যাঁ অন প্রিন্সিপাল আমি মার্শালের এগেনস্টে, তবে আপনার যা বলবেন আমি করে দেবো। তাহলে কীভাবে হবে? আমি আনঅফিসিয়ালি দেন, আমাকে ফাইল দেখেন, আমি বলে দেবো, আপনি সেই মতন করবেন। তখন থেকে প্রায় প্রত্যেক দিন না অল্টারনেটিভ ডেতে উনি আমাকে ডাকতেন। বঙ্গভবনের পিছন দিকে একটা লিফট আছে, সেই লিফট দিয়ে উপরে উঠতাম, 2 তলা কি 3 তলা। উনিও বসতেন, নিজের কাজ করতেন, আমাকে ফাইলগুলো দিয়ে বলতেন দেখেন এই ফাইলগুলো ঠিক আছে, আপনি কালিতে লেখার দরকার নেই, উড পেন্সিল লেখেন, ইউ ডোন্ট ওয়ান্ট টু মেক এনি পারমানেন্ট, ঠিক উড পেন্সিল লিখে দেন। এইভাবে বহুদিন কাজ করেছি সব। তারপরে একদিন বললেন যে আপনার তো কিছু দিলাম না, কাজ করালাম। আমি না, আপনার তো ফিজ নেওয়ার জন্য, আমি বঙ্গবন্ধুর কাছ থেকে কোনোদিন 1 পয়সা নেই নাই, আপনার কাছ থেকে নেওয়ার প্রশ্ন ওঠে না। তা বলে তাহলে আপনার হাসপাতালে আমি কী করতে পারি? মানে আমি শিশু হাসপাতালে একটা ট্রাস্ট করতে চাই, যাতে আমার অবর্তমানে বা আমাদের সবার অবর্তমানে হসপিটাল চলতে। 1978-এ হি গেভ 50 লাখ টাকা অ্যাজ ফার্স্ট কন্ট্রিবিউশন টু ট্রাস্ট। ওনার স্ত্রী কিন্তু বেগম সাহেব, বেগম খালেদা জিয়া জানেন না, উনি ওই হাসপাতালে গিয়েছেন, অথচ জানেন না ওনার হাজব্যান্ডের কী অবদান ছিল এই হাসপাতালে। আমি জীবিত আছি, আমাকে একবার ডাকেও নেই তারা। তো এটা তো বাংলাদেশে হয় জানেন তো, এটা আমরা বেসিক্যালি তো আনগ্রেটফুল। দেশের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত রাজনীতি সচেতন এই বর্ষিয়ান আইনজীবী বললেন, দ্রুত গণতন্ত্রের পথে পা না বাড়ালে দেশের সামনে সমূহ বিপদ। বর্তমান সরকারের কিছু পদক্ষেপে খুশি হলেও কোনো কোনো কার্যক্রমে তিনি হতাশ। ইনিশিয়ালি খুব মনে হয় লোকে বাহবা দেবে, হাততালি দেবে, কিন্তু লোকে রিয়েলাইজ করতে শুরুও করেছে যে ওই জিনিসপত্রের দাম বাড়লো টাড়লো, ওগুলো আমি ওসব চিপ পপুলারিটির কথা বলতে চাই না, বাড়লো বা কমলো, কিন্তু বেসিক্যালি দেশের স্ট্রাকচার একদম ধ্বংস হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে, দেশের
কারাপশানে ইন দ্য নেম অফ ইরাডিকেশন অফ কারাপশান ইউ আর ওয়েলকামিং কারাপশান। আজকে কারাপশান জানেন বেশি আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলি কারাপশানের তো আড্ডা। একটা অর্ডার বার করেন, কিছু বার করেন, কীরকম কত টাকা লাগে দেখেন নিচে থেকে। তো আমি বলি ওটা কারণ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে গেছে, রিস্ক বেড়ে গেছে, তো সেই জন্য 10 টাকার জায়গায় এখন 100 টাকা দিতে হয়, রিস্ক বেড়ে গেছে। তো সেই জন্য কারাপশনের নামে তো কারাপশন করে তো কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব ইলেক্টেড গভর্নমেন্ট যদি মনে করে। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে দেখে ছুটেছিলেন তার সাথে ছবির পোজ দিতে। কিভাবে দেখা হলো লতাজির সাথে জানতে চাইলে একগাল হাসি দিয়ে বললেন, ফ্রান্সের ভার্সাইতে। লতা মঙ্গেশকর দেখছেন ওটা অ্যাক্সিডেন্টালি আমরা বেড়াতে গিয়েছি, ওর মা ওর বাপ আমার সঙ্গে গিয়েছে, আমার ওয়াইফে গিয়েছে। হঠাৎ দেখা প্যারিসে, প্যারিস না ফ্রান্সের ভার্সাই শহরে, ভার্সাইতে একা একা ঘুরে বেড়াচ্ছে। কিরে সালোয়ার কামিজ পরা, তারপর দেখি লতা মঙ্গেশকর। তখন ওর মা বাপকে ডাকলাম, ওরা আসলো, একসঙ্গে ওই ছবি তুললাম। আর প্রাইম মিনিস্টার, নেপালের বর্তমান প্রাইম মিনিস্টার, ইনি আগেও প্রাইম মিনিস্টার ছিলেন, যার নাতনি হচ্ছে খুব নামকরা ফিল্ম স্টার। তখন আমরা একটা মিটিংয়ে গিয়েছিলাম, ওর বাড়িতে ডিনারে নেমন্তন্ন করেছিল, সেই ছবিটা দেখছেন। আর রবিশঙ্কর এখানে এসেছিলো, তখন রবিশঙ্করের সঙ্গে আমাদের ছবি তোলা আছে। দিলীপ কুমারের বোনের নাম হচ্ছে ফরিদা। আমাদের বোম্বাইতে পরিচয় হয় কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে। তো তখন থেকে আমার বোনকে, আমার ওয়াইফকে বলে তুমি আমার বোন। সেই থেকেই আমাদের দিলীপ কুমারের সঙ্গে সম্পর্ক। ঠিক এইরকম আরেকজনের সঙ্গে আমাদের খুব ক্লোজ সম্পর্ক আছে, ছবি এখানে নেই। শঙ্কর রাইটার দেখেছেন? শঙ্করের সঙ্গে আমার ওয়াইফের বা আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তারও একটা ইতিহাস আছে। শঙ্করের শেষ বই বলছে 60 বছর পরে একটা বই লিখেছিল, মনে করতে পারছি না, তার কার কাছে জীবনে তারা কৃতজ্ঞ। সেই বই লিখতে গিয়ে প্রথমেই লিখলো আমার ওয়াইফের দাদার কাছে সে প্রথম কৃতজ্ঞ বনগাঁয় থাকতে। সেই শুনে আমরা শঙ্করকে কন্ট্যাক্ট করলাম। তখন থেকে শঙ্করের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। কয়েকটা বই আমাদেরকে করেছে, আমাদের নামে উৎসর্গ করেছে, এবং একটা বইয়ের পুরো স্ক্রিপ্ট সব কিছু আমার ওয়াইফকে দান করে দিয়েছে। এবং জানেন এই রাইটারদের একটা হচ্ছে হাতে লেখা, একটা হচ্ছে টাইপ করে কপি, আর একটা ফাইনাল। তিনটেই না দিলে অ্যাসাইনমেন্ট হয় না, তিনটেই ওনাকে আমার ওয়াইফকে দিয়েছে। পারিবারিক জীবনে স্ত্রী ডাক্তার ফরিদা হক ও একমাত্র পুত্র সন্তানের সংসার তার। ছেলেটিও বাবার মতো ব্যারিস্টার। সুখের এই সংসারে ব্যক্তিগত কিংবা পেশাগত কোথাও কোনো অতৃপ্তির কিংবা অপূর্ণতা খুঁজে পান না ব্যারিস্টার হক। 48 ইয়ার্স প্র্যাকটিস করছি, পেন্ডিং কেস করে করতে গেলে আরও 2 বছর যাবে। তো 50 ইয়ার্সের বেশি মানুষ কী কাজ করবে বলেন? আর তারপরে এত আমার সোশ্যাল ওয়ার্ক আছে, এই ক্যান্সার হসপিটালটা, তারপরে এখন একটা হজ কোম্পানি করেছি, এইগুলি নিয়ে আছি। বেশি সোশ্যাল ওয়ার্ক নিয়ে এখন থাকতে চাই। দর্শক, এত অল্প সময়ে খ্যাতিমান ব্যারিস্টার রফিকুল হকের 4 যুগের কথা তুলে ধরা খুব কঠিন। তবু আমরা চেষ্টা করেছি তার সম্পর্কে অজানা কিছু কথা তুলে ধরতে। আশা করছি আমাদের এই প্রয়াস কিছুটা হলেও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।